একটা একটা লোক আমার পিছু নিয়েছিল। মোগল পাড়ায় লোকটি খুন হয়েছে। আমি বিস্মিত হয়ে বললাম, খুন? কোথায়? অনুগ্রহ করে আপনি আর কিচ্ছু বলবেন না, আর কিচ্ছু বলবেন না। আমাদের বিয়ে হতে পারে না। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প শ্রী পাঁচকড়ি দের লেখা ভীষণ ভুল। পাঁচকড়ি দে ছিলেন বাংলা ভাষায় গোয়েন্দা কাহিনীর আদি যুগের অন্যতম জনপ্রিয় লেখক। তিনিই মূলত মৌলিক গোয়েন্দা কাহিনীর সৃষ্টিকর্তা। তার লেখা কিছু গল্প এবং উপন্যাস হল হত্যা রহস্য, প্রতিজ্ঞা পালন, নীল বসনা সুন্দরী, মায়াবী, হত্যাকারী কে ইত্যাদি। এর আগেও আমরা পাঁচকড়ি দের একটি গল্প আমাদের চ্যানেলে পাঠ করেছি। গল্পটি হল ছদ্মবেশী। আপনারা এই গল্পটি শোনার পর অবশ্যই ওই গল্পটিও শুনে দেখতে পারেন। গল্পটি আপনাদের ভালোই লাগবে। তবে শুনতে থাকুন আমাদের আজকের গল্প, পাঁচকড়ি দের লেখা ভীষণ ভুল। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প ভীষণ ভুল। আমাকে মুর্শিদাবাদের মতো জায়গায় কখনো যে বাস করতে হবে তা আদেও আমি মনে করিনি। তবে ঘটনাচক্রে পড়ে মানুষকে সব কিছুই করতে হয়। সম্প্রতি আমি এখানকার কলেজের প্রফেসর হয়ে এসেছি। এখন কলকাতার লোক হয়ে কলকাতা ছেড়ে এই সুদূর মুর্শিদাবাদে আমায় ঘর ভাড়া নিতে হয়েছে। কেন জানি না, প্রথম থেকেই স্থানটা আমার খুব একটা ভালো লাগেনি। এখানকার লোকের সঙ্গেও আমার মনের মিল হয়নি। তারাও বোধহয় সেজন্যেই একটুও দুঃখিত নয়। যে কারণেই হোক, এখানকার লোকের সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়ে ওঠেনি। কেউ খুব একটা আমার কাছে আসতো না, আমিও কারোর কাছে আগ বাড়িয়ে যেতাম না। একমাত্র ডাক্তার কেশব বাবুর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। সময় পেলে তিনি আমার সঙ্গে দেখা করতে আসতেন। আমি আজও এইমাত্র তার কথাই ভাবছিলাম যে তিনি আজ দেখা করতে আসবেন, কিন্তু বাইরে কার একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। ইনি আবার কে? আমি কৌতূহলী হয়ে তার প্রতীক্ষা করতে লাগলাম। একটু পরে এক কঙ্কালসার ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়ালেন। তাকে এর আগে কখনো যে আমি দেখেছি তা আমার ঠিক মনে পড়ল না। আমি উঠে অপরিচিত ব্যক্তিকে যেভাবে অভ্যর্থনা করা কর্তব্য তাই করলাম। তিনি আমার কাছে এসে ম্লান হেসে বললেন, আমার চেহারার যে বিশেষ পরিবর্তন হয়েছে তা আমি জানি, অথচ কেবল বছর দেখা সাক্ষাৎ হয়নি মাত্র। আমি তখনই তাকে চিনতে পারলাম। একসময় হরনাথের সাথে এক শ্রেণীতে না হলেও এক কলেজে পড়েছিলাম। আমি তার অনেক নিচের শ্রেণীতে পড়তাম। একসময় আমার অর্থ সাচ্ছল্য একেবারেই ছিল না। সে সময় হরনাথ আমায় নানা প্রকারে সাহায্য করেছিলেন। নানা কারণে আমি তার কাছে ঋণী ছিলাম। আমি লজ্জিত হয়ে বললাম, আরে হরনাথ বাবু, কি আশ্চর্য! আপনাকে দেখলে আর যে চিনতেই পারা যায় না। কে ভেবেছিল আপনার সঙ্গে এখানে এই এই নির্বান্ধব পুরীতে দেখা হবে? যথার্থই হরনাথের বিশেষ পরিবর্তন হয়েছিল। দেখে মনে হয় যেন তার আরও 20 বছর বয়স বেড়ে গিয়েছে।
কালবার্ধক্য তাকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে অধিকার করেছে। দেখে মনে হয় তিনি কোনো কঠিন রোগে ভুগছেন। আমি তামাক দিতে উদ্যত হলে, এই নাও নাও একটু তামাক খাও, তিনি বললেন, থাক, ওসব আমি অনেকদিন একেবারেই ছেড়ে দিয়েছি। এখন যে কাজে নিযুক্ত হয়েছি তাতে মাথাটা খুব সাফ রাখা প্রয়োজন। এই বলে তিনি চঞ্চলভাবে হাত দিয়ে মুখটা 2-3 বার মুছলেন। আর কখনো আমি তাকে এভাবে দেখিনি। আমি বললাম, আপনি মুর্শিদাবাদে কেন? প্রায় 3 মাস থেকে আমরা এখানে বাস করছি। কেবল কাল শুনলাম যে তুমি এখানে প্রফেসর হয়ে এসেছো। ও, তার মানে আপনি আমার কোনো পত্র পাননি? না না, না পাওয়ার কারণও আছে। আমি এক স্থানে ছিলাম না। কোথায় ছিলেন? ওই পশ্চিমে ঘুরে বেড়াচ্ছিলাম। এখন এখন এইখানে আমি আর কমলা বাস করবো বলে স্থির করেছি। কেবল কমলা কেন, তার স্ত্রী ও তার অপর কন্যা বিমলা কোথায়? বোধহয় হরনাথ আমার মনের ভাব বুঝেছিলেন। গত বছর আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পরে আমি আমার বিমলাকেও হারিয়েছি। তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসলো। আমি অস্পষ্ট স্বরে 2-একটা সহানুভূতি ব্যঞ্জক কথা বললাম, কিন্তু হরনাথ সে কথায় কান্না দিয়ে বললেন, কমলার এখনো বিবাহ দিতে পারি, তার বিবাহের বয়স হয়েছে। এই সমস্ত কথাতে হরনাথের কষ্ট হচ্ছে দেখে আমি অন্য কথা তোলার চেষ্টা করলাম। আমি জানতাম তার যা টাকা আছে তাতে তার বসে খাওয়াই চলে। আরও জানতাম তার বই লেখার বাতিকও আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তা আপনি এখন নতুন কিছু লিখছেন? একখানা সম্পূর্ণ নতুন ধরনের বই লিখছি। বটে, কি সেখানে? পাপিষ্ঠা প্রতিভা বলে একখানি বই লিখছি। আমার বিশ্বাস, চোর, ডাকাত, জালিয়াত, খুনের মধ্যে যত ক্ষমতাপন্ন শক্তিশালী ব্যক্তি জন্মিয়েছে তত আর অন্যত্র জন্মায়নি। যথার্থ প্রতিভাশালীর অনুসন্ধান করতে হলে পাপিষ্ঠের মতোই অনুসন্ধান করা প্রয়োজন। হরনাথ অতি স্থিরভাবে কথাগুলো বললেন বটে, কিন্তু আমি এটা বিদ্রূপ ভাবলাম। কি উত্তর দেব ভাবছি, এমন সময় ডাক্তার কেশববাবু সেখানে উপস্থিত হলেন। আমার কাছে একজন অপরিচিত লোক রয়েছেন দেখে তিনি সরে পড়বার চেষ্টা করলেন, কিন্তু আমি তাকে যেতে দিলাম না। তার সঙ্গে হরনাথের পরিচয় করিয়ে দিলাম। হরনাথকে বললাম, দুর্বৃত্ত সম্বন্ধে যদি আলোচনা করতে চান তবে আমাদের এই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করুন। ডাক্তারকে সরকারি কাজে অনেক চোর ডাকাত খুনি সর্বদাই দেখতে হয়। ইনি আপনাকে কিছুটা উপকরণ সংগ্রহ করিয়ে দিতে পারবেন। হরনাথ অতি শঙ্কিতভাবে তাকে জিজ্ঞাসা করলেন, তার মানে আপনাকে তাহলে সর্বদাই দুর্বৃত্তগণের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হয়? সর্বদা নয়, তবে অনেক সময়ে দুর্বৃত্তগণ যাদের সর্বনাশ করে তাদেরকে আমায় দেখতে হয়। কিন্তু সেটা যে বড় সুখের কাজ নয় তা আপনি নিশ্চয়ই বুঝতে পারেন। এই একটু আগে একটি বৃদ্ধ লোকের অঙ্গ ব্যবচ্ছেদ পরীক্ষা করতে হয়েছে। মোগল পাড়ায় লোকটি খুন হয়েছে। আমি বিস্মিত হয়ে বললাম, খুন? কোথায়? আশ্চর্য, তুমি এ কথা এখনো শোনোনি? এই খুন নিয়ে শহরময় খুব হইচই পড়ে গিয়েছে যে এরূপ খুন বড় একটা দেখা যায় না। আশ্চর্যের বিষয়, পুলিশ খুনিকে এখনো ধরতে পারেনি। হরনাথের মুখ থেকে
কেমন একটা বিশৃঙ্খল হাস্যধ্বনি উত্থিত হলো। আমরা উভয়ে তার মুখের দিকে তাকালাম, কিন্তু দেখলাম তার অবিচলিত ভাব। সে ব্যক্তি যে এই কথা শুনে বিন্দুমাত্র বিস্মিত হয়েছে তা মনে হয় না। যা ঘটেছে তাই, যোধমল মারোয়ারি খুন হয়েছে। সত্যেন্দ্রবাবু, বোধহয় আপনি এই লোকটার নাম শুনেছেন। চকে এর খুব বড় গদি, টাকা ধার দেওয়াই এর মূল ব্যবসা। বলা বাহুল্য, সুদ সম্বন্ধে এ জোঁকের মতো শোষক। কাল তার নিজের গদির মধ্যে চকের মতো জনপূর্ণ স্থানে দিনের বেলায় তাকে কে খুন করেছে, তারপর তার ঘরে সিন্দুকে যা কিছু ছিল তা সমস্ত নিয়ে পালিয়েছে। সে যখন যোধমলের ঘর থেকে বেরিয়ে আসছিল, সেই সময় যোধমলের চাকরের সঙ্গে তার দেখা হয়। সে তার সামনে দিয়ে সহজভাবেই বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। পরে সেই চাকর মনিবের গৃহে গিয়ে ভয়ানক ব্যাপার দেখে চিৎকার করতে করতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে খুনি নিরুদ্দেশ হয়েছে। ও, আর কেউ কি তাকে দেখতে পায়নি? হ্যাঁ, সেখানকার আরো অনেকে তাকে দেখেছিল। তাদের সকলেরই তার চেহারা বেশ মনে আছে। তাদের কাছে পুলিশ খুনির চেহারার বর্ণনা পেয়েছে। ও, কাজেই বোধহয় সে বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না, খুব তাড়াতাড়ি ধরা পড়বে। তা কিরকম বর্ণনা পেয়েছেন? খুনি দেখতে লম্বা, বয়স ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যেই হবে। গায়ে একখানা বালাপোষ ছিল, মুখে লম্বা দাড়ি, চোখে বড় বড় চশমা। লোকটা একটু কুঁজো, আবার খুঁড়িয়ে চলে। আচ্ছা, বেশ বেশ। যে খুন হয়েছে সে টাকা ধার দিত? হ্যাঁ, তবে সে জীবনে কত লোকের যে সর্বনাশ করেছে তার সংখ্যা হয় না। ও, তার মানে তার অনেক শত্রু ছিল। শত্রুদের মধ্যে কেউ তাকে খুন করেছে নিশ্চয়। হ্যাঁ, এটা হতেই পারে। তবে সে যেই হোক, তার সাহস যে অপরিসীম সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রকাশ্য দিনের বেলা চকের ভেতরে এইভাবে লোককে খুন করে তার সিন্দুক থেকে জহরাত ও নোট পকেটে বোঝাই করে গণ্ডির বাইরে চলে যাওয়া যে সে লোকের কাজ নয়। ডাক্তার হঠাৎ চুপ করলেন। এবার যে হরনাথ হেসে উঠেছেন তাতে সন্দেহ নেই। সে কেমন এক অদ্ভুত হাসি, তবে তার মুখখানা যে আনন্দে উদ্ভাসিত হয়েছে তা তার মুখ দেখলে সুস্পষ্ট বুঝতে পারা যায়। ডাক্তার বাবু, আপনি খুন সম্বন্ধে যে সকল কথা বললেন তা হয়তো ঠিক, কিন্তু এক বিষয়ে আপনার বিষম ভুল হচ্ছে। ডাক্তার বিস্মিত হয়ে বললেন, কোন বিষয়ে? এই খুনি কখনো ধরা পড়বে না, কখনো না। আপনি মিলিয়ে নেবেন আমার কথা, ও কখনোই ধরা পড়বেন না, দেখবেন। আপনি কি জন্য এ কথা বলছেন? পুলিশের কাছে সকল লোক এই খুনির চেহারার যে বর্ণনা দিয়েছে তাতে এত বিশেষত্ব আছে যে তাকে সহজ হবে না ধরা। আপনার কথা বুঝতে পারলাম না। যতই তার চেহারার বিশেষত্ব থাকবে ততই তাকে ধরা সহজ হওয়ার কথা। আপনার কাছে শুনলাম খুনি লম্বা, তার বয়স ৩৫ থেকে ৪৫। তার গায়ে একখানা মোটা বালা পড়ছিল, সুতরাং সে মোটা কি রোগা লোক তা নিশ্চিত বলা যায় না। কেউ কেউ বলেছে সে রোগা লোক, কেউ কেউ আবার বলেছে সে মোটা লোক। তবে সকলেই বলছে যে লোকটা একটু কুঁজো, একটু খুঁড়িয়ে চলে। লম্বা দাড়ি ছিল, চোখে বড় চশমাও ছিল। আপনি কি মনে করেন যে খুনিতে এর একটাও আর এখন বিদ্যমান আছে? আপনি বলছেন যে সে ছদ্মবেশে এসেছিল? হ্যাঁ, ঠিক ধরেছেন, একদম ঠিক। চশমা ও দাড়ি সে ১ মিনিটেই সরিয়ে ফেলেছে।
কুঁজো আর খুঁড়িয়ে চলা, সেও সে রাস্তায় বেরিয়ে ত্যাগ করেছে। তারপর মোটা বাল হাপস, তাও এতক্ষণে নিরুদ্দেশ হয়েছে। এখন বলুন, যেসব লোক এই খুনিকে দেখেছিল এখন তারা একে চিনবে কি? খুনির সাথে এরা সমস্ত দিন কথা বলে থাকলেও তো তাকে ধরতে পারবে না। ডাক্তার অতি মনোযোগের সঙ্গে হরনাথের কথা শুনছিলেন। তিনি বললেন, হ্যাঁ, আপনি যা বলছেন তা ঠিক, তবে তার চেহারার উপর নির্ভর করছে না। অমন খুনি ছদ্মবেশ সত্ত্বেও ধরা পড়েছে। অনেক সময় এসব বুদ্ধিমান লোক বেশি বুদ্ধি খাটাতে গিয়েই ধরা পড়ে যায়। যদি সঙ্গে সঙ্গে সে ঘোরতর গাধা হয়, তবে আপনি যে লোকের কথা বললেন তাতে যতদূর বোঝা যায় এ তেমন গাধা নয়। এ সহজে কোনো ভুল চুপ করবে না। আমি বাজি রাখতে পারি এই লোক কখনো ধরা পড়বে না। আমি এতক্ষণ চুপচাপ বসে সব শুনছিলাম। এবার বললাম, হরনাথ বাবু, তোমার কথা যদি ঠিক হয় তবে দুঃখের বিষয় বলতে হবে, আমি আশা করি এরকম দুর্বৃত্ত পালাতে পারবে না। ধরা নিশ্চয়ই পড়বে। একটা বিচারও তো ঈশ্বরের সংসারে আছে নাকি? হরনাথ উঠে আমার দিকে চেয়ে মৃদু হেসে বললেন, সত্যেন্দ্রবাবু, আমাদের মধ্য কে নিশ্চিত বলতে পারে যে কোনটা বিচার আর কোনটা অবিচার, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়? যে লোকটাকে আমরা খুনি বলছি, বোধহয় সেই খুনের পূর্বে ঠিক আমাদের মতোই সৎ পথেই ছিল। কি কারণে যে এই ভয়াবহ কাজ করেছে তা আমরা জানি না, তবে আমরা এটা জানি যে যাকে খুন করেছে তার খুন হওয়া উচিত ছিল। এ অবস্থায় এ লোকটার ফাঁসি হোক, এই ইচ্ছে আমরা কেন করব? হরনাথের এরূপ মন্তব্যে আমি একমত হতে পারলাম না। তবে এ কথা নিয়ে তার সঙ্গে তর্ক করা বৃথা ভেবে আমি কোনো কথাই বললাম না। হরনাথ আমাকে তার বাড়ির ঠিকানা দিয়ে বললেন, একদিন আমার ওইখানে যেও। যাওয়ার সময় তিনি আবার ডাক্তারের দিকে ফিরে বললেন, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম এ সম্বন্ধে আমি অনেক ভেবেছি। আমার কথা যে ঠিক, আর একদিন আপনাকে তা বোঝানোর চেষ্টা করব। পরদিন আমি হরনাথের সঙ্গে সাক্ষাৎ করতে চললাম। তিনি আমাকে যে ঠিকানাটা দিয়েছিলেন, আমি সেই বাড়ির সামনে গিয়ে একটু বিস্মিত হয়ে দাঁড়ালাম। বাড়িটা জরাজীর্ণ, বোধহয় বাদশাহী আমলে তৈরি। অনেক জায়গায় ভেঙে ভূমিসাৎ হয়েছে। বালি চুনের চিহ্ন মাত্র নেই। দরজা জানলাও প্রায় ভগ্ন, কোনোটা আবার একেবারেই নেই। আমি একসময় হরনাথকে ভালো বাড়িতে বাস করতে দেখেছি, সেজন্য ভাবলাম তিনি কিভাবে এই ভাঙা বাড়িতে বাস করছেন। তাহলে তিনি কেবল তার স্ত্রী কন্যা হারাননি, তার টাকা কড়িও বোধহয় সবই গিয়েছে, নয়তো তিনি কখনোই এরকম বাড়িতে বাস করতেন না। আমি নির্জন বাড়িতে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে ডাকলাম, বাড়িতে আছেন? হরনাথ বাবু আছেন? তখনই একটা ঘর থেকে একটা বালিকা, এই যে কমলা, বাইরে বেরিয়ে এলো। এই কমলাকে আমি 4 বছর আগে দেখেছি। তখন তার বয়স 11 বছরের বেশি নয়। এই 4 বছরের মধ্যে কমলার অনেক পরিবর্তন হয়েছে। নব যৌবন তার সর্বাঙ্গে চমৎকার বাসন্তী সজ্জা করে দিয়েছে। কমলা যেখানে এসে দাঁড়ালো সেখানটা তার অপরূপ রূপ লাবণ্যে যেন আলো করে দাঁড়ালো। জানি না এই সৌন্দর্যে কে না মুগ্ধ হয়। কমলা আমায় দেখে অত্যন্ত সলজ্জভাবে নত মুখে বলল, আসুন, বাবা বাইরে গেছেন, এখনই আসবেন। আমি তার সঙ্গে
একটা ঘরে আসলাম। এই ঘরটা ভগ্নপ্রায় হলেও দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে ঘরে আসবাবপত্র কিছুই নেই বললেই চলে। দেখলেই মনে হয় হরনাথ দারিদ্র্যের অসহ্য পীড়ন সহ্য করছেন। আমি মনোভাব গোপন করে বসলাম। আমি যে হরনাথের এই পরিবর্তন লক্ষ্য করিনি সেরকম একটা ভাব দেখানোর চেষ্টা করলাম, কিন্তু বুদ্ধিমতী কমলা আমার মনোভাব বুঝল। সে বলল, বাবা নির্জনতার বই লিখবে বলে এখানে এসেছেন। আপনি কিন্তু ঠিক সেই রকমই আছেন। এই এতদিনে চেহারার কোনো পরিবর্তনই হয়নি। কমলা, আমি তোমায় তেমনই ছেলে মানুষই দেখব মনে করেছিলাম। আপনার সাথে দেখা করতে আমার ভয় হচ্ছিল। কেন কমলা, কি ব্যাপার? কি জানি, আপনি আরো কত লোক, আর আমাদের কোনো খবরই নেয় না। তুমি কি আমাকেও সেরকম মনে করছো নাকি? না, তা নয়। তবে কি কমলা? এই আগে যারা আমাদের কাছে প্রায় আসতো, আমাদের কত আদর যত্ন করত, বাবার মান্য ভক্তি করত, তারা যখন দেখলো বাবার আর সে অবস্থা নেই, তার অসুখ হয়েছে, আচ্ছা, তার শরীর ভেঙে গেছে, তখন তারা আর আমাদের কাছে আসতেন না। বাবা এখন বড় খিটখিটে হয়ে গেছেন কিনা, সেই জন্যই তারা আর তোমাদের বাড়িতে আসে না। হ্যাঁ, অবশ্য তাদেরও বড় দোষ নেই। বাবা বড় রাগী হয়ে গেছেন, হঠাৎ রেগে ওঠেন, যা মুখে আসে তাই বলেন, কিন্তু তারপরই দুঃখিত হন। আপনাকে আগে থেকেই বলে রাখছি, নাহলে আপনিও। কমলা, তুমি জানো না আমি তোমার বাবার কাছে কত ঋণী। তিনি 1000 গালাগালি দিলেও আমি রাগ করব না। আপনি এখন এই কথা বলছেন। কমলা হঠাৎ চুপ করল। কাছেই পদশব্দ হওয়ায় সে বলল, এই বুঝি বাবা আসছেন। হরনাথ ঘরের মধ্যে প্রবেশ করলে আমি দেখলাম গতকালের তুলনায় যেন আজ তার মুখ আরো বিবর্ণ। তিনি আমাকে দেখে প্রথমেই আনন্দিত হয়ে বললেন, আরে 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 আপনি এসেছেন। আরে যথার্থই আমি ভারী খুশি হয়েছি। এই বসো বসো। এই বোধহয় সত্যেন্দ্র, আমার এই বাসা দেখে তুমি বিস্মিত হয়েছ কি কে কি তাই না? তাই না? হ্যাঁ হ্যাঁ, ভাঙা বাড়ি বটে, কিন্তু আমার পক্ষে খুব উপযুক্ত। নির্জন, কোনো কোল নেই। এরকম স্থানই তো আমি অনেক দিন থেকে খুঁজছিলাম। আমার বইখানা লেখা শেষ হলেই কলকাতায় ফিরে যাব। এই পর্যন্ত বলে হরনাথ কন্যাকে সেখান থেকে প্রস্থান করার জন্য ইঙ্গিত করল। কমলা সেই ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। সে ঘর থেকে বেরোনো মাত্রই হরনাথ বলল, কেমন? কাল কি বলেছিলাম? পুলিশ কখনো এই খুনিকে ধরতে পারবে না, কখনো না। সত্যি কথা বলতে কি, যোধমলের খুন সম্বন্ধে আমি আর আদেও চিন্তা করি না, সুতরাং কি বলবো স্থির করতে পারলাম না। হরনাথ বললেন, নিশ্চয়ই তোমার মনে আছে এ সম্বন্ধে আমি কি বলেছিলাম। তোমার বন্ধু ডাক্তারের বিশ্বাস যে খুনি নিশ্চয়ই শীঘ্রই ধরা পড়বে। সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। এ থিওরি সম্পূর্ণ ভুল। তোমার বন্ধু ডাক্তার ভেবেছিলেন যে পুলিশ খুনির চেহারার যখন এরকম বিশদ বর্ণনা পেয়েছে, তখন তারা অতি শীঘ্রই নিশ্চয়ই তাকে ধরতে পারবে। এখন দেখছি তার কতদূর ভুল বিশ্বাস জন্মিয়েছিল। পুলিশ যে সব পন্থা অবলম্বন করেছিল তা সমস্তই কাগজে বেরিয়ে গিয়েছে। এই দেখো, আমি যে কথা বলছিলাম ঠিক সেই রূপ হয়েছে। এই গত 24 ঘন্টার মধ্যে পুলিশ 3 জনকে ধরেছে। খুনির চেহারার সঙ্গে এদের চেহারার কোনো কোনো স্থানে মিল রয়েছে বটে, তবে এই দেখো দেখো দেখো, একজনের লম্বা দাড়ি ছিল,
একজন একটু কুঁজো আর খোড়া, আর এই দেখো আর একজনের চেহারার কোনো বর্ণনাই নেই এখানে। হয়তো তার অপরাধ যে তার চোখে ওরকম বড় বড় চশমা ছিল। এরা তিনজনে অতি সহজেই প্রমাণ করেছে যে এদের সঙ্গে এই খুনের কোনো সম্বন্ধ নেই। দেখছি এই 24 ঘন্টার মধ্যে তোমার বুদ্ধিমান পুলিশ তিনটে ভুল করে ফেলল। এ তাদের শেষ ভুল নয়, নিশ্চয়ই আরো 200টা ভুল করবে ওরা। এই বলে হরনাথ আনন্দে নিজের হাত চুলকাতে লাগলেন, যেন এই চিন্তাতেই তিনি নিজেই আনন্দ পেয়েছেন। আমি তার মতে মত দিতে পারবো না ভেবে আমি তার কথায় কোনো উত্তর না দিয়ে খবরের কাগজ দেখতে লাগলাম। হরনাথ চঞ্চলভাবে ঘরের মধ্যে পরিক্রমণ করতে শুরু করলো। হঠাৎ হরনাথ আমার সম্মুখে এসে দাঁড়ালেন, তারপর বললেন, 3540 টাকা, মন্দ টাকা নয়। আরো আশ্চর্যের বিষয়, এই টাকার অধিকাংশ নম্বরই নোট, অথচ এর একখানার নম্বর পাওয়া যায়নি। যোধমলের কর্মচারীরা বলে যে একখানা খাতায় এই সকল নোটের নম্বর লেখা ছিল। খুব সম্ভব যে খুন করেছে সে নিশ্চয়ই ওই খাতাও নিয়ে গিয়েছে। কিছু বলা আবশ্যক বিবেচনা করে আমি বললাম, দেখছি লোকটা যোধমলের বাড়ির সকল খবরই জানতো। হরনাথ মাথা নাড়লেন, বললেন, অনেকে তাই মনে করবে, আমি জানি, কিন্তু আমি তা মনে করি না। এ লোকটার পক্ষে যে যোধমলের বাড়ির সকল সংবাদ রাখতে হবে তার কোনো মানে নেই। সে কিভাবে যোধমলকে খুন করে তার টাকা আত্মসাৎ করবে তা মনে মনে ঠিক করে নিয়েছিল। তারপর মাথা ঠিক রেখে সেই কার্য উদ্ধার করেছে। যদি সে সাধারণ চোর হতো তাহলে যা কিছু সম্মুখে দেখত তাই সংগ্রহ করত। এ লোক সেরকম নয়। তাড়াতাড়ি এ লোক কাজ করেনি। হয়তো সে কোনো পাওনাদারকে টাকা দেবার জন্য এই ভয়াবহ কাজ করতে বাধ্য হয়েছে। হয়তো সে বলতে পারে মেয়ের বিয়ে হয় না দেখে এ কাজে প্রলুব্ধ হয়েছে। আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্টকর তা কি তুমি জানো না? আমার মেয়ের না 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 আর এসব কথা নয়। এই যে ওই দেখো কমলা আসছে। অন্য কথা ওঠায় আমি আশ্বস্ত হলাম। এই খুনের বিষয়ে আলোচনা করতে আমার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না। প্রায় 2 ঘন্টা আমরা উভয়ে অনেক কথা বললাম। হরনাথ চিরকালই কথা বলতে সুদক্ষ। তার পড়াশোনা যথেষ্ট ভালো ছিল। খুব কম বিষয় ছিল যা তিনি জানতেন না। আমি দেখলাম হরনাথের অবস্থার পরিবর্তন হওয়ায় তার মনের বিশেষ পরিবর্তন হয়নি। তবে এও দেখলাম অনেক বিষয়ে তার মতামত এক অভিনব ভাব ধারণ করেছে। কমলার কথা আমার মনে ছিল, সুতরাং আমি হরনাথের কোনো কথাই প্রতিবাদ করলাম না। সেই জন্য তার সঙ্গে আমার বিন্দু মাত্র অসন্তোষকর কিছু ঘটল না। প্রায় 2 ঘন্টা পর আমি বিদায় নিলাম। হরনাথ আবার আসবার জন্য আমায় বারবার অনুরোধ করলেন। আমায় বিদায় করিয়ে দরজা বন্ধ করে দেওয়ার জন্য কমলা আমার সঙ্গে এসেছিল। সে দরজার কাছে এসে বলল, আবার আসবেন, বাবা আপনাদের সাথে কথা বললে ভালো থাকেন। আমি হরনাথের বাড়ি থেকে বেরিয়ে আসলাম। কমলার সুমিষ্ট কণ্ঠ যেন আমার কানে মধু বর্ষণ করে ধ্বনিত হচ্ছিল। এটাই কি ভালোবাসার পূর্ব লক্ষণ? কে জানে। সেদিন থেকে আমি প্রায় হরনাথের বাড়ি যেতাম।
প্রায়ই কমলার সঙ্গে আমার দেখা হতো। তারা উভয়ে আমার বিশেষ যত্ন ও আদর করতেন, কিন্তু আমি হাজার চেষ্টা করেও তাদের সেই ভাঙা বাড়ি থেকে বিষাদের ছায়া দূর করতে পারলাম না। কি যেন একটা কালো মেঘ কমলা ও তার পিতাকে আবৃত্ত করে রেখেছে। কারণ যে কি তা আমি অনেক ভেবেও স্থির করতে পারলাম না। হঠাৎ করে হরনাথকে জিজ্ঞাসাও করতে পারলাম না। কি জানি, পাছে তিনি অসন্তুষ্ট হন। কমলাকেও জিজ্ঞাসা করতে আমার সাহস হলো না। তবে আমি তাদের এই গুপ্ত বিষাদের কারণ কি জানার জন্য বিশেষ চেষ্টা করতে লাগলাম। হরনাথ দিন দিন আরো চঞ্চল, আরো বিচলিত এবং আরো বিষণ্ণ হয়ে পড়তে লাগল। কমলার সুন্দর মুখে বিষাদের ছায়া আরো ঘনীভূত হলো। এমনকি আমি তার মুখ দেখে বুঝলাম যে সে গোপনে কেঁদেও থাকে। কেন যে কাঁদে তা জানার জন্য আমি অতিশয় ব্যাকুল হয়ে উঠলাম। বুঝলাম যে হরনাথের যথেষ্ট অর্থ নষ্ট হয়েছে। সে এই অর্থকষ্টে গোপনে গোপনে অসহনীয় যন্ত্রণা সহ্য করছে। ক্রমে আমি এও জানলাম যে তার 1 পয়সাও আয় নেই। কমলা সূচের কাজ করে সেগুলো বিক্রয় করে। তাতে যা পায় তাতেই তাদের কষ্টের সংসার চলে। হরনাথ 1 পয়সাও আনতে পারতেন না। তিনি কি একখানা বই লিখছিলেন। তার বিশ্বাস বইখানা বেরোলেই তার যশ, মান, অর্থ সবই হবে। এখন আমি প্রায় তাদের বাড়িতে যেতাম, কিন্তু তাকে কখনো তার এই বই লিখতে আমি দেখিনি। অথচ হরনাথ সর্বদাই এই বইয়ের কথা বলতেন। বইখানা বেরোলে তিনি বড়লোক হয়ে যা যা করবেন সেগুলোও আমায় বলতেন। তার এ সকল কথা শুধুমাত্র আকাশ কুসুম চিন্তাভাবনা মনে হলেও আমি কখনোই তার কথার কোনো প্রতিবাদই করতাম না। তিনি যা বলতেন তাতেই সায় দিয়ে যেতাম। আমি বুঝেছিলাম তার মেজাজ আর ভালো নেই। তার কথার প্রতিবাদ করতে গেলেই আমাদের উভয়ের ঝগড়া হয়ে যাবে। কমলার জন্য তার সঙ্গে ঝগড়া করতে আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। বিশেষত হরনাথ বারবার বলতেন, কমলাই আমার জীবনের একমাত্র অবলম্বন। যাতে কমলার ভালো দেখে বিবাহ দিতে পারি, তাকে সুখী করতে পারি, এই আমার জীবনের শেষ ইচ্ছে। তার নিজের জন্য তার বড়লোক হওয়ার ইচ্ছে একেবারেই ছিল না। কেবল কমলার জন্যেই তিনি মনে মনে কতই আকাশ কুসুম ভাবছিলেন, তার সুখের জন্য কতই মতলব করছিলেন। এই অবস্থায় তার কথা সময়ে সময়ে নিতান্ত হাস্যজনক, এমনকি সম্পূর্ণ পাগলের মতো কথা হলেও আমি তাতে সায় দিয়ে যেতাম। যোধমল 3 সপ্তাহ খুন হয়েছে, কিন্তু এই 3 সপ্তাহের মধ্যেও পুলিশ তার হত্যাকারীকে ধরতে পারেনি। তারা আবার 2-3 জনকে ধরে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। খুনির কোনো সন্ধান পাওয়া যায়নি। কে যে টাকার নোটগুলো নিয়ে গিয়েছিল তারও কোনো সন্ধান হয়নি। ক্রমে লোকে যোধমলের খুনের কথা প্রায় ভুলেই আসছিল। হরনাথ এই হত্যাকাণ্ডের কথা বারবার না তুললে আমিও নিশ্চয় একথা ভুলেই যেতাম। তিনি এই খুনের কথা বলতে বিরক্ত হতেন না। তিনি যা বলতেন তাতে তিনি স্পষ্টই দেখাতেন যে তিনি যোধমলের এরূপ মৃত্যুর জন্য বিন্দু মাত্র দুঃখিত নন। তার হত্যাকারী ধরা না পড়লে তিনি সন্তুষ্ট ছাড়া অসন্তুষ্ট হবেন না। তবে হরনাথ কখনো এই খুনের কথা কমলার সামনে বলতেন না। এ বিষয়ে তিনি অত্যন্ত সতর্ক ছিলেন। কমলা কখনো হঠাৎ এসে পড়লে তিনি এই কথা বদলিয়ে তৎক্ষণাৎ অন্য কোনো বিষয় নিয়ে কথা শুরু করতেন। আমিও কমলাকে কোনো কথা জিজ্ঞাসা করতে পারতাম না। আমি যখনই তাদের বাড়িতে যেতাম তখনই দেখি হরনাথ বাড়িতেই রয়েছেন। সুতরাং এ পর্যন্ত কমলাকে গোপনে কিছু জিজ্ঞাসা করার কোনো সুবিধাই হয়নি। এতদিন পরে ভাগ্য আমার প্রতি সুপ্রসন্ন হলো। আমি দেখলাম
আজ হরনাথ বাড়িতে নেই। কমলা একাই বসে সেলাইয়ের কাজ করছে। সে আমায় বসতে বলে বলল, এই হাতের কাজটা আমায় আজই শেষ করতে হবে। আপনি বসুন, বাবা এখনই আসবেন। আমি কিছুক্ষণ নীরবে বসে তার সেলাই দেখতে লাগলাম। যে কথা তাকে গোপনে পেলে জিজ্ঞাসা করব বলে মনে করে এসেছিলাম, তা এখন কিছুতেই সাহস করে জিজ্ঞাসা করতে পারলাম না। হঠাৎ কমলা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। আমার হৃদয়ে যেন একটা ঝড় বয়ে গেল। আমি আর নীরবে থাকতে পারলাম না। তার নিকটস্থ হয়ে বললাম, কমলা, তুমি এত পরিশ্রম করলে তোমার শরীর যে থাকবে না, তোমার অসুখ করবে যে। তোমায় এসব ত্যাগ করতে হবে। তোমায় দেখলে আমার বড্ড কষ্ট হয় যে। আর বলতে পারলাম না। সে আমার মুখের দিকে চাইল। তার অধরে ম্লান হাসি দেখা দিল। সে বলল, আপনি আমায় ভালোবাসেন, তাই এই কথা বলছেন। তবে এতে যত পরিশ্রম হয় বলে আপনি মনে করছেন, ঠিক তত পরিশ্রম আমার হয় না। আমি শখ করে খাচ্ছি না। আমি ব্যগ্রভাবে বললাম, তা আমি জানি। তাতেই তোমার দিনরাত্রি এত পরিশ্রম করতে দেখে আমার যে বড্ড কষ্ট হচ্ছে। এই কাজ তোমার উপযুক্ত নয় কমলা। শোনো 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 তুমি বললে না আমি তোমার এই পরিশ্রম বন্ধ করিয়ে দিতে পারি। কমলার মুখ লাল হয়ে উঠল। আমি বুঝলাম সে আমার কথা বুঝেছে। সে এখন আর নিতান্ত বালিকা নয়। কমলা কোনো উত্তরই দিল না। এতে আমি সাহস পেয়ে বললাম, কমলা, তুমি আমার মনের ভাব নিশ্চয় বুঝেছ। আমি তোমায় প্রাণ মন সব দিয়ে ভালোবাসি, বিশ্বাস করো। যদি তোমার কোনো আপত্তি না থাকে। হঠাৎ কমলা কাজ ফেলে উঠে দাঁড়ালো। করুণ কণ্ঠে বলল, অনুগ্রহ করে আপনি আর কিচ্ছু বলবেন না, আর কিচ্ছু বলবেন না। আমাদের বিয়ে হতে পারে না। আমি দুঃখিত হয়ে বললাম, তাহলে তুমি আমায় একটুও ভালোবাসবে না? কমলা মুখ এতটাই অবনত করেছিল যে আমি তার মুখ দেখতে পেলাম না। সে নত মুখেই বলল, আপনি জানেন না এখন আমাদের কি অবস্থা। বাবা যা বলেন তাতে হয়তো আপনার বিশ্বাস হয়েছে যে তার আগের অনেক টাকা আছে, কিন্তু সে আপনার ভুল। বাবার আর একটা পয়সাও নেই। আমি সেলাই করে যা পাই তাতেই কোনো রকমে আমাদের চলে। কমলা, তুমি কি মনে করো যে আমি টাকার প্রত্যাশা করি? না 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 না, এই কখনো মনে করো না। এই তো আমি কখনো ভাবিও না কমলা। আমি খুব বড় লোক নই, তবে আমার যা আয় আছে তাতে আমি তোমায় ও তোমার বাবাকে সুখে রাখতে পারবো। কমলা মুখ তুলল না। সেই রূপ নত মুখেই বলল, আপনার অনুগ্রহ আমি কিছুতেই ভুলতে পারবো না, কিন্তু আপনার সাথে বিয়ে অসম্ভব। কমলা, আজ না হয় পরেও তো একদিন তুমি আমায় একটুও ভালোবাসতে পারো। না, তা নয়। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে সব কথা বলতে পারছি না। তুমি আমায় একটুও বিশ্বাস করো না? আমার এই কথায় কমলা মুখ তুলল। আমি দেখলাম তার দুই চোখ জলে পূর্ণ হয়ে গিয়েছে। আমি যে তার উপর একটু বিরক্ত হয়েছিলাম তা তার চোখে জল দেখা মাত্রই নিমেষে দূর হলো। সে কাতরে বলল, আপনি যদি সব জানতেন তাহলে কখনোই এ কথা বলতেন না।
তাহলে আপনি আমার উপর দয়া করতেন না। আপনি জানেন না আমি কি কষ্টে আছি। সকলে আমাদের ত্যাগ করে গেছে, আপনি আপনি আমাদের ত্যাগ করবেন না। কি করুণ কণ্ঠে কমলা কথাগুলি শেষ করল। আমি বললাম, কমলা, তুমি যা বলবে আমি আমি তাই করব। আমি তার হাত ধরলাম, দেখলাম তার হাত থরথর করে আমার হাতের মধ্যে কাঁপছে। তথাপি সে আমার হাত থেকে হাত ছাড়িয়ে নিল না। এই সময় হঠাৎ হরনাথ এসে উপস্থিত হলেন। তিনি আমাদের দিকে লক্ষ্য করে দেখলে আমাদের উভয়ই বিচলিত ভাব দেখে কি ঘটেছে তা বোধহয় বুঝতে পারতেন, কিন্তু তিনি যেন একটু অন্যমনস্ক ছিলেন। তিনি লক্ষ্য করলেন না। আমি এর আগে আর কখনো তাকে এত বিচলিত হতে দেখিনি। আমি তাকে দেখেই বুঝলাম আজ একটা গুরুতর ব্যাপার কিছু ঘটেছে। হরনাথ ব্যগ্রভাবে কন্যাকে জিজ্ঞাসা করলেন, আমার আমার খোঁজ নিতে এখানে এখানে কেউ আসেনি? না বাবা। কন্যার এই কথায় হরনাথ যেন অনেকটা আশ্বস্ত হয়ে বসল। আমি অনেকক্ষণ এসেছিলাম, বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালাম। আজও হরনাথ দরজা বন্ধ করার জন্য আমার সঙ্গে সঙ্গে আসলেন। দরজায় এসে বললেন, সত্যেন্দ্র, তুমি ইচ্ছে করলে আমার একটা বিশেষ উপকার করতে পারো। হরনাথ বাবু, আপনি কি জানেন না যে আপনি যা বলবেন আমি সর্বদাই তা করতে প্রস্তুত আছি। আমি 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 কাল তোমার সঙ্গে দেখা করে সবটা বলবো। পরদিন বিকালে হরনাথ আমার বাড়িতে এলো। তখন খুব একটা শীত পড়েনি, তবুও দেখলাম একখানা মোটা র্যাপার আপাদো মস্তক আবৃত হয়ে এসেছেন। তার মুখ প্রায় দেখা যায় না। আমি বিস্মিত হয়ে দেখলাম তিনি ঘরের চারিদিকে অত্যন্ত ভীতভাবে তাকাচ্ছেন। তারপর ঘরের মধ্যে কেউ নেই দেখে তিনি মাথা থেকে র্যাপার খুললেন এবং বসে বললেন, কিছু মনে করো না, আমার আসতে একটু দেরি হয়েছে। আমায় আমায় অনেক ঘুরে আসতে হয়েছে এখানে। একটা একটা লোক আমার পিছু নিয়েছিল, তবে তবে এই রক্ষা, আমি তার হাত ছাড়িয়ে আসতে পেরেছি। আমার আমার কাপড়ের ভিতরে কি লুকানো আছে যদি সে জানতে পারতো, হে বাবা, হায় ভগবান। এই বলে হরনাথ র্যাপারের ভিতর থেকে একটা বড় খাম বার করলেন। আমি দেখলাম খামটির গায়ে আগা গোড়া গালা মারা। তিনি অতি সাবধানে সম্মুখে খামটি রাখলেন। আমি বিস্মিত হয়ে বললাম, আপনার কিছু নিয়েছিল? সে কি এই দিনের বেলায় এই প্রকাশ্য পথে? না 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 না, তার জন্য আমি আমি আর মাথা ঘামাই না। তার মাথা ঘামিয়েও কোনো ফল নেই। আমার মতো লোকের ওপর চাল চালতে এই গাধাদের অনেক বিলম্ব আছে। এ সকল আমি কিছুমাত্র গ্রাহ্য করি না। যাক যাক যাক, এই বিষয়ে আলোচনার আবশ্যকতা নেই। তোমাকে তোমাকে কালই বলেছি তুমি আমার একটা বিশেষ উপকার করতে পারো, সেই জন্যই আমি এখন এসেছি। বলুন, কি করতে হবে? এই খামটা তোমার কাছে খুব সাবধানে রাখো। এই না না, আর কিছু আছে? সব বলছি। এই খাম খুব সাবধানে তোমায় কোনো এক জায়গায় লুকিয়ে রাখতে হবে। এই খামে অনেক দামি জিনিস আছে। কি আছে তোমায় বলবো? হ্যাঁ, তুমি শুনবে বলো। ঠিক আছে, মানে আপনার যদি বলার ইচ্ছে না থাকে তবে বলবেন না। না 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 না, তোমায় বলতে আমার আপত্তি নেই। তুমি আমার এখন একমাত্র বন্ধু, তোমার কাছে কিছু গোপন করব না। এই খামের ভিতর ৩,৫৪০ টাকার
নোট আছে, সামান্য নয়। ও, এ তো অনেক টাকা। আপনি আমায় টাকা রাখতে বলছেন কেন? আপনি কি অন্য কোথাও যাবেন? না 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 না, তা ঠিক নয়। আমার কাছে এ টাকা আর রাখাটা নিরাপদ হবে না। সেই কারণেই এইটা এইটা তোমার কাছে রাখার জন্য তোমাকে বিরক্ত করছি। অনেক কষ্টে এই টাকা আমার কমলার জন্য আমি জোগাড় করেছি। তার 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 বিবাহের খরচ। হরনাথের কথায় আমি একেবারে স্তম্ভিত হয়ে পড়লাম। তাহলে তার যে এত টাকা আছে, কমলা তার কিছুই জানে না? সে দিন রাত্রি পরিশ্রম করে 2 পয়সা উপার্জন করে আহারের ব্যবস্থা করছে, আর তার পিতা তাকে কিছু না বলেই টাকাগুলো লুকিয়ে রেখেছে। যদি খেটে খেটে কমলা মরে যায়, তাহলে তার বিবাহের জন্য এত টাকা থাকলে তার কি উপকার হবে? এরকম কাজ কেবল মূর্খতা ছাড়া আর কিছুই নয়। হরনাথের ওপর আমার অত্যন্ত রাগ হলো। আমি সে রাগ গোপন করতে পারলাম না। 2-1 কথা বলেই ফেললাম। আরে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনার কাছে এতগুলো টাকা রয়েছে, এইদিকে আপনার মেয়ে দিন রাত খেটে যাচ্ছে। আপনি কি পাগল? আপনার কি বিন্দু মাত্র দয়া মায়া নেই নাকি? এতে হরনাথ রাগ করলেন না, বললেন, না 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 না, কমলার বিবাহের টাকায় আমি কিছুতেই হাত দেব না। আমি যা সহ্য করেছি, তুমি যদি তা সহ্য করতে, তাহলে তুমি বলতে আমি যা করেছি তা ঠিকই করেছি। আমি সংসারকে বেশ জানি। কমলার বিবাহে আমি যদি টাকা দিতে না পারি, তাহলে সে শ্বশুর বাড়িতে গিয়ে চিরজীবন কষ্ট পাবে। কষ্টের কোনো সীমা থাকবে না। হয়তো আমার মেয়েটা মারা যাবে যদি আমি তাকে তার বিবাহের সময় এই টাকা দিয়ে বড় ঘরে বিবাহ দিতে পারি, তাহলে তাহলে সে কখনো কষ্ট পাবে না। এতে এতে যা আছে তাতে আমার কন্যা কখনোই কষ্ট পাবে না। হরনাথের কথা শুনে যথার্থই আমার প্রাণে বড় আঘাত লাগলো। হরনাথ কমলার বিবাহের টাকা আমার কাছে রাখছেন, এই নিয়তির খেলা ছাড়া আর কিছুই নয়। আমি হরনাথের অনুরোধ রক্ষা করব বলে অঙ্গীকার করেছিলাম, কিন্তু অঙ্গীকার সত্ত্বেও আমি তার অনুরোধ রক্ষা করতে ইতস্তত করতে লাগলাম। আমি বললাম, যদি আপনি মনে করেন যে আপনার বাড়িতে এই টাকা রাখা নিরাপদ নয়, তাহলে টাকাটা কোনো ব্যাংকে জমা দিচ্ছেন না কেন? আমার এখানে থাকলে যে চুরি যাবে না, তা কেই বা বলতে পারে? আপনার বাড়ি থেকে যদি চুরি যায়, তবে আমার এখান থেকেও তো চুরি হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? হরনাথ আমার কথায় উত্তর দিলেন না। তিনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইলেন। আমি বুঝলাম তিনি আমার মনের প্রকৃত ভাব বোঝার চেষ্টা করছেন। অবশেষে তিনি বললেন, এই তোমার বন্ধুত্ব? আমি মূর্খ বলেই ভেবেছিলাম যে তোমার উপর আমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারবো। এই তোমার বন্ধুত্ব? আপনি, ব্যাপারটা সেটা নয়। আপনি সম্পূর্ণভাবে আমায় বিশ্বাস করতে পারেন না, কিন্তু এই কাজটায় বন্ধুত্ব কিসে প্রকাশ পাচ্ছে না তা আমি বুঝতে পারছি না। হরনাথ কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, না, তুমি এখন ন্যাকামো করছো নাকি? তুমি কি বলতে চাও যে তুমি কিছুই বুঝতে পারোনি? ঠিক কত টাকা আছে তা কি আমি ইচ্ছে করে বলিনি? তোমার কাছে যাতে কোনো কথা গোপন না থাকে, সেই জন্যই তো আমি তোমাকে এই কথাগুলো বলছি। ৩,৫৪০ টাকা। এই টাকার কথা কি আমরা অনেকবার বলা বলি করিনি? তিনি এই পর্যন্ত বলে
আমার মুখের দিকে অত্যন্ত কঠিনভাবে তাকিয়ে রইলেন। তার শীর্ণ মুখের কোটরগত নেত্রদয় আমার মুখের প্রতি জ্বলতে লাগলো। আমার শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম হলো। হে কি হরনাথ, এ কি বলেন? বিশ্ব ব্রহ্মাণ্ড আমার চারিদিকে যেন সবেগে ঘুরতে লাগলো। আমি একটা কথাও বলতে পারলাম না। কিছুক্ষণ নির্নিমেষ তীব্র দৃষ্টির পর হরনাথ বললেন, এই টাকা কোথা থেকে এসেছে তা তুমি জানো? আমি জানি তুমি আমায় ধরিয়ে দেবে না। যুদমলের মতো বাইসনের মরাই উচিত ছিল। সে অনেকের সর্বনাশ করেছিল, তার মৃত্যুতে জগতের উপকারী হয়েছে। আমার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। আমি চারিদিকে অন্ধকার দেখলাম। আমি তাকে কি বলেছিলাম তা আমার মনে নেই, তবে আমার মুখের ভাব দেখে হরনাথ নিশ্চয়ই আমার মনের ভাব বুঝতে পেরেছিলেন। তিনি বললেন, তুমি যে এর জন্য কোনরূপ বিপদে পড়বে, তুমি সে ভয় করো না। তুমি খবরের কাগজ পড়ে বুঝেছ আমি না ভেবে চিনতে কোনো কাজ করি না। হতেই পারে পুলিশে একটু আধটু সন্দেহ করেছে, কিন্তু তাতে তোমার ভয়ের কোনো কারণ নেই। তাদের চেয়ে আমার বুদ্ধি সহস্র গুণ বেশি। তুমি নিশ্চিন্ত থাকো, আমি তাদের নাচিয়ে নিতে পারবো। তবে টাকাটা আমি আর আমার কাছে রাখতে পারবো না। আর এখন বোধহয় বুঝতেই পারছো, আমি টাকাটা কোনো ব্যাংকেও জমা রাখতে পারবো না। তবে তোমার কাছে থাকলে কেউ সন্দেহ করতে পারবে না। তোমার ওপর সন্দেহ করতে কেউ সাহস করবে না। আমি এই হতভাগ্যের সম্মুখে স্তম্ভিতভাবে দাঁড়িয়ে আছি। আমার কথা বলার ক্ষমতা সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে, অথচ কিছু একটা করা আবশ্যক, এখনই করা আবশ্যক। কিন্তু কিছুই স্থির করতে পারলাম না। আমার মাথার ভেতর যেন সিংহনাদে বারংবার ধ্বনিত হতে লাগলো, কমলার বাপ খুনি, খুনি, খুনি। এই সময় কে যেন দরজায় ঘা মারল। আমি বললাম, কে? নিমেষে হরনাথ র্যাপারে মুখ চোখ ঢেকে ফেললেন। আমার ভৃত্য আমার হাতে একখানা চিঠি দিল। আমি চিঠিখানা দেখছি, এমন সময় 3 লাফে হরনাথ দরজায় গিয়ে উপস্থিত হয়ে বললেন, সত্যেন্দ্রবাবু, সে কাজটা কাল দেখা যাবে। আমি তার এমন ভীত ভাব আর কখনো দেখিনি। তিনি যেন কোনো রকমে তখন পালাতে পারলেই বাঁচেন। আমি কোনো কথা বলার আগেই তিনি আমার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তাকে ধরে রাখারও আমার ইচ্ছে ছিল না। তিনি আমার বাড়ি থেকে চলে গেলে আমার মনে হলো যেন আমার বুক থেকে কে একখানা বড় পাথর সরিয়ে নিল। আমি যে ভয়াবহ কথা তার মুখে শুনেছিলাম তাতে আমার বিবেচনা শক্তি সম্পূর্ণ বিলুপ্ত হয়েছিল। মানবের একই অধঃপতন, হরনাথের আজ একই ঘোরতর ভীষণ পরিবর্তন। যাকে একদা আমি দেবতুল্য বলে জানতাম, আজ তিনি নরহত্যায় পাপী। আমি কি প্রকৃতই জাগ্রত, নাকি আমি স্বপ্ন দেখছি? এ বিষয়ে আমি কেবল বিস্ময় বিহ্বল হলাম না, হৃদয়ের অন্তঃস্থলে একটা নিদারুণ আঘাতও অনুভব করলাম। যেন এক প্রগাঢ় প্রলয়ান্ধকারের মধ্য আমার অস্তিত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেল। বোধহয় আর কেউ কখনো আমার মতো সংকটাপন্ন অবস্থায় পড়েনি। যে কথা আমি এইমাত্র শুনলাম তাতে হয় আমার এই চোর ও খুনির সহায়ক হতে হবে, আর নয়তো যাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি সেই কমলার পিতাকে ফাঁসি কাটে ঝোলাতে হবে। আর কেউ কি কখনো এরকম অবস্থায় পড়েছেন? কতক্ষণ আমি স্তম্ভিত প্রায় অবস্থায় বসেছিলাম তা আমি বলতে পারবো না। কে যেন খুব জোরে দরজায় আঘাত করায়
আমার চৈতন্য হলো। আমি চমকে উঠে দরজার দিকে তাকালাম। তখন প্রায় সন্ধ্যা হয়। ঘর প্রায় অন্ধকার হয়ে এসেছে। ডাক্তার কেশববাবু ঘরের মধ্যে এসে বললেন, কি এখনো ঘুমাচ্ছ নাকি? না না, আমি ঘুমাইনি, দাঁড়াও আলোটা জ্বালি। নাও নাও, তাড়াতাড়ি নাও। আমি এখানে থাকতে পারবো না। কেবল একটা খবর দেওয়ার জন্য এখানে গাড়ি দাঁড় করিয়েছি। যোধমলকে যে খুন করেছিল সে এতদিনে ধরা পড়েছে। এই 1 ঘন্টা হলো তাকে ধরা হয়েছে। খুনি ধরা পড়েছে? 1 ঘন্টা আগে ধরা পড়েছে? আপনি তার নাম শুনেছেন? না, তার নামকে এখনো শুনিনি। জিজ্ঞাসা করতেও ভুলে গেছি। ইন্সপেক্টরের ভারী বুদ্ধি। লোকটা খুব চালাক। অনেক সময় অতি বুদ্ধিতেই এদের সর্বনাশ হয়। ইন্সপেক্টর বলছিলেন এই লোক যখন তখন খুনের কথা যদি না বলতো তাহলে কেউ কখনো একে সন্দেহ করতে পারত না। একটা জায়গায় লোকটা সকলকে জোর করে বলছিল যে এই খুনি কোনো কালেই নাকি ধরা পড়বে না। সেখানেই একজন ডিটেকটিভ উপস্থিত ছিল। লোকটার ওপর তার সন্দেহ হয়, তাতেই লোকটা ধরা পড়েছে। দেখছেন সত্যেন্দ্রবাবু, আপনার বন্ধুর কথা কিন্তু খাটল না। ডাক্তারের কথায় আমার মাথায় যেন বজ্রাঘাত হলো। আমি আলো জ্বালার চেষ্টা করেও আলোটা জ্বালতে পারলাম না। যদি আলোতে ডাক্তার আমার মুখের তখনকার ভয়াবহ ভাব দেখতে পান, তাহলে তিনি যে কি মনে করবেন, কি ভাববেন। কতক্ষণই বা আলো না জ্বেলে থাকা যায়? আমি আলো জ্বালিয়েছি মাত্র, আর ডাক্তার আমার মুখের দিকে দেখে বললেন, এ কি, আপনার কি অসুখ হয়েছে নাকি ভয়ানক কিছু হয়েছে? আমি মাথা নেড়ে অতি কষ্টে আত্মসংযম করলাম। পরে বললাম, 1 ঘন্টা আগে এই খুনি ধরা পড়েছে। আর কিছু শুনেছিলেন? না, আর বিশেষ কিছু নয়। লোকটার ওপর ডিটেকটিভ অনেক দিন থেকেই নজর রাখছিল। আজ পুলিশ তাকে রাস্তায় ধরেছে। সে হঠাৎ গ্রেপ্তার হওয়ায় এত স্তম্ভিত হয়ে পড়েছিল যে এ খুন অস্বীকার করতেও পারেনি। আমি মনে মনে ভাবলাম, তাহলে হরনাথের ভুল হয়নি। যথার্থই ডিটেকটিভগণ তার পিছু নিয়েছিল। তার বুদ্ধির অহংকার করা সমস্তই তাহলে বৃথা হল। না জানি এ কথা শুনে হতভাগিনী কমলার যে কি অবস্থা হয়েছে। আমি মর্মাহত হয়ে জিজ্ঞাসা করলাম, খুনি যে টাকা নোট চুরি করেছিলেন সে সম্বন্ধে কিছু শুনেছেন? ডাক্তার মাথা নেড়ে বললেন, না। আমি আমার সামনে রাখা খামটা দেখিয়ে বললাম, সেই নোট এই খামের মধ্যে আছে। ডাক্তার বিস্ফারিত চোখে প্রথমে কিছুক্ষণ খামের দিকে চাইলেন, তারপর বিস্মিতভাবে আমার মুখের দিকে চাইলেন, তারপর বললেন, তারপর মহাশয় কি কি বলছেন? কতদিন থেকে এরকম রসিকতা করছেন? না 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 না, রসিকতা করার অবস্থা আমার এখন একদম নেই। যদি একটু আগে আপনি আসতেন তাহলে আপনি খুনিকেও এখানেই দেখতে পেতেন। এইখানে তাকে আপনি দেখেছিলেন। এই খুন নিয়ে তার সঙ্গে আপনার অনেক আলোচনাও হয়েছিল। ডাক্তার অতি বিস্ময়ে বলে উঠলেন, সে কি, আপনার সেই বন্ধু হরনাথ বাবু? না না না, আপনি কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। আমি সমস্তটা তাকে খুলে বললাম। কিভাবে টাকা আমার কাছে এসেছে তাও বললাম। ডাক্তার দারুণ বিস্ময়ে আমার কথা শুনছিলেন। আমি তার মুখের ভাব দেখে বুঝলাম যে তিনি সহজে আমার কথা বিশ্বাস করতে পারছেন না। আমার কথা শেষ হলে ডাক্তার বললেন, হ্যাঁ হ্যাঁ, এরকম কথা আমি আর কখনো শুনিনি। আমি লোকটাকে কেবল একদিন মাত্র দেখেছিলাম, কিন্তু সে যে এরকম ভয়াবহ কাজ করতে পারে তা আমি কখনোই ভাবিনি। আমি তাকে যতটা জানি, আমি যেমন তার দয়ামায়া সচ্চরিত্রতার বিষয়ে জানি, তেমন যদি আপনি জানতেন তাহলে আপনি কখনোই একথা বিশ্বাস করতে পারতেন না। আর সে লোক, সেই এমন ভালো লোক কিনা খুনি, খুনি, চোর।
ছি 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 ছি, কি ভয়ানক, কি ভয়ানক, ছি। যাই হোক, আপনার আর 1 মিনিটও এই খাম এখানে রাখা উচিত নয়। চলুন চলুন, এখনই আমার সঙ্গে পুলিশ অফিসে চলুন তো দেখি। সেখানে গিয়ে যদি আপনার আসামির সঙ্গে দেখা করার প্রয়োজন পড়ে, তার বন্দোবস্ত আমি করিয়ে দেব। সকলের সঙ্গে আমার বিশেষ আলাপ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন, আমি এক্ষুনি যেতে প্রস্তুত আছি। আমি আসামির সঙ্গে একবার দেখা করতে চাই। আমরা তখনই ডাক্তারের গাড়িতে উঠে পুলিশ অফিসের দিকে প্রস্থান করলাম। পুলিশ অফিসে এসে ডাক্তার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি সাহেবের সঙ্গে আগে দেখা করি, তাহলে আপনাকে অনেক বাজে কথার জবাবদিহি করতে হবে না। ডাক্তার ভিতরে চলে গেলেন। আমি বাইরে শঙ্কিত মনে তার অপেক্ষা করতে লাগলাম। প্রায় 15 মিনিট পর ডাক্তার আমায় ভেতরে নিয়ে গেলেন। দেখলাম এক চেয়ারে এক সাহেব অতীব গম্ভীর মুখে বসে আছেন। তিনি আমায় দেখে সামনের চেয়ারে বসতে ইঙ্গিত করলেন। আমরা দুজনেই তার সামনে বসলাম। সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি বলছেন যে যে লোক আপনাকে এই খামখানা দিয়েছিল সে জোতমলকে খুন করেছে বলে আপনার কাছে স্বীকার করেছে? হ্যাঁ, সে স্বীকার করেছে। আর আপনি ওই লোককে অনেক দিন ধরেই চেনেন? আমি হরনাথের সম্বন্ধে যা কিছু জানতাম সমস্তটাই তাকে বললাম। তবে সেটা হতভাগ্য হরনাথের বিরুদ্ধে যাতে না যায়, আমি তার জন্য যথাসাধ্য চেষ্টা করলাম। সাহেব নীরবে শুনে গেলেন। কথা শেষ হলে সাহেব বললেন, তার এই স্বীকার ছাড়া সে যে জোতমলকে খুন করেছে তার আর কোনো প্রমাণ আপনি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এই সাক্ষ্য যদি প্রমাণ হয় তবে তাই প্রমাণ, অন্য কোনো প্রমাণ আমি পাইনি। হ্যাঁ, তাই খামটাতে কি আছে তা এখনই দেখা উচিত। এদিকে সরে আসুন, আমার বোধহয় এখানে যা আছে তা দেখে আপনারা অবাক হবেন। তিনি একখানা কাঁচি দিয়ে খামখানা কেটে তার ভেতর থেকে একটা কাগজের বান্ডিল টেনে বার করলেন। সেই বান্ডিল আর এক দানা সাদা কাগজে জড়ানো ছিল। সাহেব সেটা খুলে ফেললেন। তারপর দেখলেন তার উপর লিখিত রয়েছে, আমার কন্যা কমলার বিবাহের খরচ ৩,৫৪০ টাকা। এই কথা পড়ে আমার মনে হলো যেন আমার দম বন্ধ হয়ে আসছে। সাহেব সেই কাগজখানাও খুলে ফেললেন, আর সঙ্গে সঙ্গে বিস্ময়সূচক শব্দ করে উঠলাম, এ কি? এ তো অসম্ভব! এসব কি হচ্ছে? আমি বিস্ফারিত চোখে সেই বান্ডিলের দিকে চেয়ে রইলাম। আমি যা দেখলাম তাতে এত স্তম্ভিত হয়েছিলাম যে আমার কথা বলার ক্ষমতা সম্পূর্ণ বিলুপ্ত হয়েছিল। আমি দেখলাম খামের মধ্যে কোনো নোট নেই। নোটের পরিবর্তে কয়েকখানা পুরনো ছেঁড়া চিঠি আর বাজে কাগজ। আমি বাকরুদ্ধ হয়ে বলে উঠলাম, এইসব কি? নোট কোথায়? এসব জিনিস নিশ্চয়ই জোদমলের নয়। আপনি এই খামে নোট আছে বললে যথার্থই আমি অবাক হয়েছিলাম। যে খুনি ধরা পড়েছে জোতমলের সমস্ত নোটই তার কাছে পাওয়া গেছে। সামান্য 200 টাকা সে খরচ করে ফেলেছিল। তবে এই খুনির নাম হরনাথ নয়, এর নাম রঘুনাথ। এ লোক একসময় জোতমলের গদিতেই কাজ করত। এখনো আপনার বন্ধুটি আপনার সাথে মজা করেছে, অথবা তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। আমি চিৎকার করে উঠলাম, তবে তবে হরনাথ বাবু খুনি নন। ডাক্তার বাবু বললেন, আপনার বন্ধু যে খুনি নন তা এখন বেশ জানা গিয়েছে। সাহেব যা বলছেন তা একদম ঠিক। আপনার বন্ধুটি একটি বদ্ধ পাগল। একে পাগলা গারদে পাঠানো আপনার একান্ত কর্তব্য। আমি পুলিশের অফিস থেকে রাস্তায় বেরোলে আমার ভাবার ক্ষমতা ফিরে এলো। আমি তখনও ভালো কিছু বুঝতে পারছিলাম না। ডাক্তারের কথায় আমার চৈতন্য উদয় হলো। ডাক্তার বললেন,
সত্যেন্দ্রবাবু, যতদূর আমি বুঝেছি তাতে বোধহয় আপনি এই হরনাথ বাবুর কন্যাকে ভালোবাসেন। বোধহয় এই কন্যা তার বাপের অবস্থা আদৌ জানে না, অথবা এই জেনেও গোপন করে রেখেছে। যাই হোক, এরকম লোকের সঙ্গে বাস করা তার কন্যার পক্ষেও নিরাপদ নয়। যত শীঘ্রই সম্ভব হরনাথকে সরানো প্রয়োজন। আমি এর উত্তরে কি বলবো? পাগলা গারদ, পাগলের উন্মত্তের কন্যা কমলা, তাকে আমি বিবাহ করব? কমলা নিশ্চয়ই তার পিতার অবস্থা জানে, সেজন্যই সে বিবাহে অসম্মতা হয়েছিল। আমি বললাম, আমি এখনই কমলার সঙ্গে দেখা করতে যাচ্ছি। শেষ হলো আজকের গল্প পাঁচকড়িদের লেখা ভীষণ ভুল। আজকের গল্পে কমলার চরিত্রে সেবন্তী, ডাক্তারবাবুর চরিত্রে প্রিয়ম, দারোগা সাহেবের চরিত্রে অভিরূপ এবং আজকের গল্পে হরনাথ এবং গল্পের কথক আমি সৌমজিৎ। আশা করব আমাদের এই গল্পটি আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।